Hello friends, welcome to you. Today we will discuss power of RL circuit. আজকের ক্লাসে আমরা এসি ফান্ডামেন্টালের আরো একটা ইম্পর্টেন্ট পোর্শন জেনে নেব, সেটা হলো RL সার্কিটের ঠিক পাওয়ারটা কি হয়। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। আজকে ক্লাসে আমরা ডিসকাস করব পাওয়ার অফ আরএল সার্কিট। তো আরএল সার্কিট শুরু করার আগে ছোট্ট কিছু জিনিস যেগুলো আমাদের মাথায় রেখে তবে আরএল সার্কিটটা স্টাডি করলে ভালো হয়, সেটা হলো অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার। হোয়াট ইজ অ্যাক্টিভ পাওয়ার? খুব সহজভাবে বলতে গেলে যে এলিমেন্টের ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে, দ্যাট মিনস ফেজ অ্যাঙ্গেল যেখানে জিরো হয়, সেই এলিমেন্ট যে পাওয়ার কনজিউম করে সেটা হলো অ্যাক্টিভ পাওয়ার। তাহলে কি হলো না, element in which voltage and current are in phase, there is no phase angle in between voltage and current, then power consumed by that element is called active power. Active power is unipolar in nature, means always active power flows from load to source. Load থেকে সোর্সের দিকে অলওয়েজ অ্যাক্টিভ পাওয়ার ফ্লো হয়, এবং অ্যাক্টিভ পাওয়ারকে আমরা কি দিয়ে ডিনোট করি? অ্যাক্টিভ পাওয়ারকে আমরা ডিনোট করি P দিয়ে, এবং দ্য ইউনিট অফ অ্যাক্টিভ পাওয়ার ইজ ওয়াট অর কিলোওয়াট। ওকে, এরপরে চলে আসি হোয়াট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার সেই পাওয়ার যখন বা যে এলিমেন্টের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ শিফট 90 ডিগ্রি থাকবে, তখন ওই এলিমেন্টটা যে পাওয়ার কনজিউম করে সেটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ অর কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ পাওয়ার আবার দু ধরনের। ইন কেস অফ ইন্ডাকটিভের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে সেটা হলো ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ক্যাপাসিটরের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে দ্যাট ইজ লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে। এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম হয় অলওয়েজ গ্রেটার দেন জিরো, দ্যাট মিনস কিউ গ্রেটার দেন জিরো ফর ইন্ডাক্টর, অ্যান্ড ক্যাপাসিটরের ক্ষেত্রে কিউ লেস দেন জিরো, দ্যাট মিনস নেগেটিভ। আমরা এখান থেকে বুঝতে পারবো কিউর ভ্যালু থেকে, যদি কিউর ভ্যালু পজিটিভ হয় দ্যাট মিনস সিস্টেম ইজ ইন্ডাকটিভ ইন নেচার, কিউর ভ্যালু যদি নেগেটিভ হয় সিস্টেম ইজ ক্যাপাসিটিভ ইন নেচার। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম, আজকের ওই রিলেটেড বোর্ড ওয়ার্ক করলাম না। তোমাদের যদি এই রিলেটেড কোনো ডাউট থাকে তোমরা প্লিজ প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো, তারপরেও যদি ডাউট থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব রিয়েল রিঅ্যাক্টিভ জেনেছি, রিয়েল পাওয়ার ফর রেজিস্টিভ সার্কিট, রিঅ্যাক্টিভ ফর ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ সার্কিট। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব পাওয়ার অফ আরএল সার্কিট। আজকের আরএল সার্কিটের কি পাওয়ারটা হয় সেটা আমরা দেখব। তো চলো আমরা এবার শুরু করি। আমরা কি জেনেছি? R stands for resistance and L stands for inductance. এ নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে a circuit which contains resistance and inductance is called RL circuit. তাহলে যদি সার্কিট ডায়াগ্রামটা প্রথমে ড্র করি, সার্কিট ডায়াগ্রামটা ঠিক কি দাঁড়ায় একটু দেখে নাও। খুব সিম্পলি প্রথমে আমরা কি ড্র করলাম? রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স, এই দুটো যখন সার্কিটে থাকবে তখন সেই সার্কিটকে কি বলবো আমরা? আরএল সার্কিট। আচ্ছা, আরএল সার্কিট শুরু করার আগে চলো আমরা ছোট্ট করে একটু আর এবং এল সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নিই। দিস ইজ আর অ্যান্ড দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আর, দ্যাট ইজ রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? এলিমেন্ট হুইচ অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট, কারেন্টের ফ্লোকে যে বাধা দেয় সেটা হলো রেজিস্ট্যান্স। whereas what is inductance? And we denotate inductance by L, and this is the symbolical representation of inductance. Inductance হলো সেই প্রপার্টি ইলেকট্রিক সার্কিট এলিমেন্টের যার দ্বারা অপোজ দ্য চেঞ্জ অফ কারেন্ট, কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। দ্যাট মিনস কারেন্ট 2 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছিল, নো প্রবলেম, যখনই 2.5 ফ্লো হতে চাইবে তখন কিন্তু সেই চেঞ্জকে অপোজ করবে। ইন্ডাক্টর কিন্তু কারেন্টকে অপোজ করছে না, কারেন্টের চেঞ্জকে অপোজ করছে। তাহলে চেঞ্জ অফ ফ্লো অফ কারেন্ট flow of current
তাহলে ইন্ডাক্টর কি অপোজ করে, চেঞ্জ অফ ফ্লো অফ কারেন্ট কে অপোজ করে, ওয়্যার রেজিস্ট্যান্স অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট, কারেন্টকে অপোজ করে। আর ইন্ডাক্টর চেঞ্জ অফ ফ্লো অফ কারেন্ট, এই দুটো জিনিস কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। এখান থেকে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের কিন্তু এইখানেই পার্থক্য, যে যেখানে রেজিস্ট্যান্স কারেন্ট ফ্লোকে বাধা দেয়, সেখানে ইন্ডাকটেন্স কি করে, চেঞ্জ অফ ফ্লো অফ কারেন্ট ইন্ডাকটেন্স বাধা দেয়, অপোজ করে, যে কারেন্টের চেঞ্জ হওয়াটাকে বাধা দেয়, কিন্তু রেজিস্ট্যান্স কি করে, কারেন্ট ফ্লোকে বাধা দেয়। কেমন? তো এই অবধি ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব ফেজার ডায়াগ্রাম। যদি রেজিস্ট্যান্সে আমরা ভোল্টেজ এবং কারেন্টের ফেজার ডায়াগ্রাম দেখি তাহলে কি দাঁড়ায়, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের ফেজার ডায়াগ্রামটা ঠিক কি দাঁড়ায়, দিস ইজ ভোল্টেজ এন্ড দিস ইজ কারেন্ট, মিন্স ভোল্টেজ এন্ড কারেন্ট আর ইন ফেজ, whereas ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে, দ্যাট ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে, হ্যাঁ কি না? আবার বলছি, ইন কেস অফ পিওর রেজিস্ট্যান্স ভোল্টেজ এন্ড কারেন্ট আর ইন ফেজ, দেয়ার ইজ নো ফেজ অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, দ্যাট মিন্স phi is equal to 0 in case of pure resistance, whereas in case of pure inductance voltage is leading with respect to current by 90 degree, voltage is leading with respect to current by 90 degree, that means here phi is equal to 90 degree. আচ্ছা, এবার আসছি অ্যাক্টিভ পাওয়ার। we denoted active power by P and the formula of P is V into I into cos phi. তাহলে what is the value of phi in case of pure resistance? Phi is 0, so cos 0 is 1, so V into I, watt, the unit of P is watt. আচ্ছা, এরপরে যদি P for R, active power for resistance, these are represent the active power of resistance, and the QR, reactive power of resistance, is V into I into sin phi. তাহলে V into I sin 90 degree, sin 0 means 0, so V into I into 0, that means 0 volt ampere reactive, এটা watt, এটা ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। তাহলে পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি পেলাম, পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা পেলাম অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হচ্ছে বাই পিওর রেজিস্ট্যান্স, আর রিঅ্যাক্টিভ পাওয়ার কি কনজিউম হচ্ছে, 0 কনজিউমড হচ্ছে। অ্যাক্টিভ পাওয়ার কত কনজিউমড হচ্ছে, V into I, whereas রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড বাই রেজিস্ট্যান্স ইজ 0। এই অবধি ক্লিয়ার থাকা চাই। ফর আরএল সার্কিট স্টাডি করার আগে আমাদের কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি আর দেখে নেব এবং এল দেখে নেব, তারপরে আরএল শুরু করব, কেমন? এরপরে আসছে ইন্ডাক্টরের ক্ষেত্রে phi is 90, so active power, that is PL is equal to V into I into cos phi, where phi is equal to 90, so cos 90 is 0, so PL, the active power consumed by pure inductor, is 0, where QL is equal to V into I into sin phi, where phi is 90, sin 90 is 1, so V into I. তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার কত কনজিউমড হচ্ছে, দ্যাট ইজ PL is equal to 0 and QL is equal to V into I. এই অবধি ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাস থেকে জেনেছি যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার কি কনজিউমড হচ্ছে, দ্যাট ইজ V into I, রিঅ্যাক্টিভ পাওয়ার 0 কনজিউমড হচ্ছে, whereas ইন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার 0 কনজিউমড হচ্ছে এবং QL, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ইন্ডাক্টর, ইজ V into I. এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি এক্স্যাক্টলি, এক্সচেঞ্জ দ্য পাওয়ার বিটুইন সোর্স অ্যান্ড লোড। রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে কনজিউমড হয়, কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হয়, কিন্তু রেজিস্টরের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার 0 কনজিউমড হয়, whereas অ্যাক্টিভ পাওয়ার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কনজিউমড হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে 0 কনজিউমড হয়। এরপরে আসছে, এগুলো আমরা জানলাম আর এবং এল এ জানলাম। এবার যখন সার্কিটে আর এবং এল দুটো প্রেজেন্ট থাকবে তখন কি হবে,
আর এর জন্য অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হবে, এল এর জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হবে, হ্যাঁ কি না? আমরা এতক্ষণ জানলাম ইন্ডিভিজুয়ালি আর এর ক্রাইটেরিয়া অর ক্যারেক্টারিস্টিক্স এবং এল এর ক্যারেক্টারিস্টিক্স। আর থেকে আমরা কি জানলাম বা কি দেখছি? আর অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, রিঅ্যাক্টিভ পাওয়ার কোনো কনজিউম করে না। whereas ইন্ডাক্টর কি অ্যাক্টিভ পাওয়ার কোনো কনজিউম করে না, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। এবার যদি এসি সার্কিটে দুজনে প্রেজেন্ট থাকে, দুজনে যদি বসে থাকে, তখন কি হবে? আর এর জন্য অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হবে, এল এর জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হবে। তাহলে টোটাল পাওয়ারটা কি হবে? না অ্যাক্টিভ পাওয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ দ্য টোটাল পাওয়ার, হ্যাঁ কি না? আর এর জন্য অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হচ্ছে, এল এর জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হচ্ছে। তাহলে দুজনে যদি একই সাথে বসে বা সার্কিটে যদি আর এবং এল প্রেজেন্ট থাকে, তাহলে সার্কিটের টোটাল পাওয়ার কনজিউমড বাই আর এল সার্কিট ইজ অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার এদের সামেশন। যেহেতু এখানে ফেজ অ্যাঙ্গেলের কনসেপ্ট আছে, তাই আমাদের কি করতে হবে? ভেক্টর সামেশন করতে হবে। কার এবং কার মধ্যে? পি আর এবং কিউএল এর মধ্যে ভেক্টর সামেশন করলে কি পেয়ে যাব? টোটাল পাওয়ার পেয়ে যাব। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি হয়নি? আবার বলছি, যেহেতু সার্কিটে আর এবং এল দুজনে প্রেজেন্ট আছে, তাই আর কনজিউম করছে অ্যাক্টিভ পাওয়ার, দ্যাট ইজ পি আর, এল কনজিউম করছে কিউএল রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে আর এল টোটাল কত কনজিউম করছে? টোটাল কনজিউম করছে অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার, এদের ভেক্টর সাম করলে আমরা কি পেয়ে যাব? টোটাল পাওয়ার কনজিউমড বাই আর এল সার্কিট। এবং এইটা পি আর প্লাস কিউএল কিন্তু লিখতে পারবো না, বিকজ এখানে কিন্তু দেখো ফেজ অ্যাঙ্গেলের একটা কনসেপ্ট আমাদের কিন্তু অলওয়েজ সাথে নিয়ে চলতে হবে। সেই জন্য আমরা নর্মাল অ্যালজেব্রিক সাম করতে পারবো না, আমাদের কি করতে হবে? ভেক্টর সাম করতে হবে। তাহলে চলো আমরা এবার ভেক্টর সাম দেখি। টোটাল পাওয়ার বের করব আর এল সার্কিটে। আর এল সার্কিট কি পাওয়ারটা কনজিউম করছে এবার আমরা বের করব। তাহলে বেসিক ফান্ডাটা বুঝতে পেরেছো। আমি কিন্তু সরাসরি একদম সরাসরি চলে গেলাম না। কেন আমরা এটা ডিসকাস করলাম? এই কারণে ডিসকাস করলাম যে সেপারেটলি আর কি কনজিউম করছে, সেপারেটলি এল কি কনজিউম করছে, তাহলে আর এল একসাথে থাকলে কি কনজিউম করবে। আমরা যদি এইভাবে স্টাডিটা করি তাহলে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে এবং কনসেপ্টও ক্লিয়ার হবে। তাহলে চলো এবার দেখে নিই আর এল সার্কিট কেমন। আচ্ছা, যদি আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? দিস ইজ আর অ্যান্ড দিস ইজ এল। আমরা অ্যাপ্লাই করেছি কি? সাইনোসয়েডাল ভোল্টেজ। এটা কি নিশ্চয়ই বলতে হবে না, দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অল্টারনেটিং কোয়ান্টিটি। আমরা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এবং আই কারেন্ট অ্যাপ্লাই করলাম। দিস ভি অ্যান্ড আই আর দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইন ভোল্ট অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট ইন অ্যাম্পিয়ার। এবং সার্কিটে কে কে প্রেজেন্ট আছে? আর অ্যান্ড এল আর প্রেজেন্ট আছে, কানেক্টেড ইন সিরিজ। সো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর ইজ ভি আর অ্যান্ড voltage drop across L is VL. The vector sum of VR and VL we get V. VR এবং VL এর কম্বিনেশনই তো V, বিকজ যেহেতু সিরিজ সার্কিট তাই প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ VR, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ VL। এদের ভেক্টর সাম কি? V। এই অবধি ঠিক আছে। এবার চলো ফেজার ডায়াগ্রামটা ড্র করি। যদি এর ফেজার ডায়াগ্রামটা ড্র করি তাহলে দেখো তো ব্যাপারটা এরকম আসে কিনা। দিস ইজ আই রেফারেন্স ফেজার। কেন আই কে রেফারেন্স ফেজার নিলাম? প্রিভিয়াস যখন আমরা আরএল সার্কিট স্টাডি করেছিলাম সেখানে বলেছি, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে নক করো, আবারও আমি রিপিট করব। আই কে রেফারেন্স ফেজার নিলাম। আইয়ের সাথে ভি আর অলওয়েজ ইন ফেজে থাকবে। দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার ইন ফেজ উইথ কারেন্ট অ্যান্ড দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর ভিএল অলওয়েজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট, বিকজ দিস ইজ এ ইন্ডাক্টর অ্যান্ড ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি। তাই করেছি দেখো, কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ দ্যাট ইজ ভিএল কে অলওয়েজ লিডিং এ রেখেছি। এবং একটু আগে কি বললাম? ভিআর এবং ভিএল এর কম্বিনেশনই তো ভি, দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে ভিআর এবং ভিএল এর কম্বিনেশন কি? দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ভি। এই অবধি ক্লিয়ার? তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি কারেন্টের রেসপেক্টে এগিয়ে আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? ফাই। দ্যাট ইজ ফাই ইজ দ্য ফেজ শিফট বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট।
phi is the phase shift between voltage and current. Why phi? Why not 90, not 0? কেন 90 হলো না? Not equal to phi not equal to 90 or not equal to 0? কেন হলো না? 0 তে থাকতে পারতো, 90 তে থাকতে পারতো, বিকজ রেজিস্ট্যান্স আছে, তাই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ চাই ইন ফেজে থাকতে, এবং যেহেতু ইন্ডাক্টর আছে তাই ভোল্টেজ চাই কারেন্টের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকতে। তাহলে কেন 0 তে থাকলো না, কেন 90 তে থাকলো না? কারণ 0 তে থাকার জন্য তো রেজিস্ট্যান্স আছে, 90 তে থাকার জন্য তো ইন্ডাকট্যান্স আছে আর ইন্ডাক্টর আছে। তাহলে কেন 0 তেও থাকলো না, 90 তেও থাকলো না, কেন 5 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? কারণ যদি এখানে অনলি রেজিস্ট্যান্স থাকতো তাহলে 0 তে থাকতো, ভোল্টেজ আর কারেন্টের কোনো ফেজ শিফট থাকতো না, দে আর ইন ফেজ থাকতো। যদি অনলি ইন্ডাকট্যান্স থাকতো তাহলে ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি, যদি অনলি ইন্ডাক্টর থাকতো। কিন্তু এই সার্কিটে অনলি রেজিস্ট্যান্স কিংবা অনলি ইন্ডাকট্যান্স নেই, দুজনেই আছে, রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকট্যান্স আছে, তাই ভোল্টেজ না পারছে কারেন্টের সাথে ইন ফেজে থাকতে, না পারছে আউট অফ ফেজ টোটালি 90 ডিগ্রি থাকতে। সে কি করছে, 0 এবং 90 মাঝামাঝি কোনো একটা অ্যাঙ্গেলে আছে, দ্যাট মিনস phi জিরোর থেকে বড়, 90 থেকে ছোট। তাহলে phi 0 তেও থাকবে না, 90 তেও থাকবে না, 0 তেও থাকবে না, 90 তেও থাকবে না। এইখানে কিন্তু আমাদের একটা কনসেপ্ট লুকিয়ে আছে, সেটা আমরা পরে ডিসকাস করবো, এক্ষুনি বলবো না। তাহলে phi পজিশনটা কি, নট 0 নট 90, 0 থেকে বড়, 90 থেকে ছোট, ঠিক আছে? আচ্ছা, দিস ট্রায়াঙ্গেল ইজ কল্ড ভোল্টেজ ট্রায়াঙ্গেল, যেটা আমরা আরএল সার্কিটের ক্ষেত্রে আমরা জেনেছিলাম দিস ইজ ভোল্টেজ ট্রায়াঙ্গেল। তাহলে এবং এই ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং এখান থেকে দিস ইজ ট্রায়াঙ্গেল ও এ বি, এই ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা আর্ম থেকে ও এ বি এবং ও বি থেকে যদি আমরা আই ডিভাইড করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো এরকম কিছু দেখো কিনা, দেখো তো এরকম কিছু কিনা। দিস ইজ ভোল্টেজ ট্রায়াঙ্গেল। ভোল্টেজ ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা আর্ম দ্যাট ইজ ও এ বি এবং ও বি থেকে যদি আমরা আই ডিভাইড করে দিই তাহলে ভিআর ইজ ইকুয়াল টু কি, আই ইন্টু আর, মিনস দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার ইজ তো ভিআর। তাহলে ভিআর সমান কি লিখতে পারে, আই আর। তাহলে আই ডিভাইড করে দিলে কি থাকছে, শুধু আর পড়ে থাকছে। হোয়াট ইজ ভিএল? ভিএল আই ইন্টু এক্সএল, হোয়ার এক্সএল ইজ দ্য ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইন ওহম। আই ডিভাইড করে দিলে কি পড়ে থাকছে, এক্সএল পড়ে থাকছে। and V, this is the applied voltage, V is equal to I into Z, where Z is the impedance in a circuit. তাহলে এই OB থেকে যদি আমরা I ডিভাইড করে দিই তাহলে Z পড়ে থাকছে, and phi is the phase angle পড়ে থাকলো। এই অবধি ঠিক আছে? এবার প্রত্যেকটা দিস ইজ ও এ এবং বি, ভোল্টেজ ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এই অবধি ক্লিয়ার আছে? আচ্ছা, আমরা আরএল সার্কিটে কি দেখতে পাচ্ছি, ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট, নট 0 নট 90, মিনস 0 তেও নয় 90 ডিগ্রিও নয়, এদের মাঝামাঝি কোনো একটা অ্যাঙ্গেলে এগিয়ে আছে। এই অবধি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এর ফেজার ডায়াগ্রামটা ড্র করি, দিস ইজ ভোল্টেজ অ্যান্ড দিস ইজ কারেন্ট। ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা কত ডিগ্রি এগিয়ে আছে, 5 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে। এই অবধি ঠিক আছে? বিকজ দিস ইজ দ্য আরএল সার্কিট। আরএল সার্কিটের জন্য আই ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই সাম অ্যাঙ্গেল ফাই। আমরা তো জানি না ফাইটা কত, বাই সাম অ্যাঙ্গেল ফাই। আচ্ছা, এই কারেন্টের যদি আমরা কম্পোনেন্টে রিজলভ করি তাহলে কি হবে, অ্যাক্রস হরাইজন্টাল যে কম্পোনেন্ট পাবো দ্যাট ইজ আই কস ফাই, আর ভার্টিক্যালি যে কম্পোনেন্ট পাবো সেটা হলো কি, আই সাইন ফাই। আবার বলছি, আরএল সার্কিট থেকে আমরা কি দেখলাম ফাইনালি,
কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ এগিয়ে আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, বাই সাম অ্যাঙ্গেল, আমরা জানি না কত অ্যাঙ্গেলে, কিন্তু সেই অ্যাঙ্গেলটা কখনো 0 হবে না, কখনো 90 হবে না। 0 এবং 90 এর মাঝামাঝি কোনো একটা অ্যাঙ্গেল, দ্যাট ইজ ফাই, ধরে নিচ্ছি সেটা ফাই। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা পিছিয়ে আছে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখো ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা পিছিয়ে আছে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এই কারেন্টকে আমরা দুটো কম্পোনেন্টে রিজলভ করছি, যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট আই সেটাকে লিখছি আই কস ফাই, যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আই আই সাইন ফাই। এই অবধি ঠিক আছে? আচ্ছা, যে কম্পোনেন্টটা আই কস ফাই, এই কারেন্টের কম্পোনেন্টটাকে আই কস ফাই কে আমরা কি বলবো? অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। তাহলে আরএল সার্কিটের ক্ষেত্রে আই দুটো কম্পোনেন্ট পাচ্ছি, একটা হচ্ছে আই কস ফাই, একটা হলো আই সাইন ফাই। আই কস ফাই কে আমরা কি বলছি? অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট, হোয়ারএস আই সাইন ফাই কে কি বলছি? রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। তাহলে আই সাইন ফাই কে কি বলছি? রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট, এবং আই কস ফাই কে কি বলছি? অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। তাহলে এবার ও এ বি ট্রায়াঙ্গেলে একটা আর্ম হলো আই, আর একটা আর্ম হলো আই সাইন ফাই, একটা আর্ম হলো আই কস ফাই। এবার প্রত্যেকটা আর্মকে যদি ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হয়? তাহলে ও বি হলো ভি আই কস ফাই, বি এ হলো ভিআই সাইন ফাই, এবং ও এ হলো ভিআই। আচ্ছা দেখো তো তোমাদের পরিচিত কোনো ফর্মে এসছে কিনা? হোয়াট ইজ ভিআই সাইন ফাই? ভিআই সাইন ফাই ইজ নাথিং বাট আ রিঅ্যাক্টিভ পাওয়ার, and this reactive কি ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার? দিস ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, বিকজ ইন দিস সার্কিট কে কোন রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা আছে? ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টরের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা হয় সেটা কি? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ভিআই সাইন ফাই মিন্স কিউ, কিউ ইজ ল্যাগিং reactive power, and vi sin phi cos phi is equal to কি? p, that is active power, and p এবং q এর কম্বিনেশনই কি? that is v into i, this is nothing but the total power। এবং এখানে এই p এবং q এর কম্বিনেশনই কি? s, s means apparent power, or complex power, and we denote apparent power or complex power or total power by S, and the unit of S is volt ampere, because V into A, the multiplication of V into A I is S, so volt ampere is the unit of apparent power। তাহলে এই ট্রায়াঙ্গেল OAB, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি দেখলাম? অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের রেজাল্টেন্ট কি? টোটাল পাওয়ার। এই টোটাল পাওয়ারটাকে আমরা কি বলবো? অ্যাপারেন্ট পাওয়ার। এবং অ্যাপারেন্ট পাওয়ারকে কি দিয়ে ডিনোট করছি? এস দিয়ে ডিনোট করছি, এন্ড দ্য ইউনিট অফ অ্যাপারেন্ট পাওয়ার ইজ ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। এবং এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি ট্রায়াঙ্গেল বলবো? দিস ট্রায়াঙ্গেল ইজ নোন অ্যাজ পাওয়ার ট্রায়াঙ্গেল। ইট ইজ টু মাচ ইম্পর্টেন্ট। এই পাওয়ার ট্রায়াঙ্গেলের কনসেপ্টের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে পাওয়ার ফ্যাক্টর। টু মাচ ইম্পর্টেন্ট। মানে সরি, একটা মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, উইদাউট অক্সিজেন আমরা বাঁচতে পারবো না, এটা মানে অক্সিজেন ছাড়া আমরা সার্ভাইভ করতে পারবো না। তেমনি টোটাল পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এবং ইউজ, তাহলে চারটে স্টেপ। জেনারেশন হলো, ট্রান্সমিশন হলো, আসছে পাওয়ারটা, ডিস্ট্রিবিউশন বিতরণ হয়ে গেল, এবং ইউজ, এই প্রত্যেকটা ক্ষেত্রে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউজ, প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অক্সিজেনের মতো কাজ করে। মানে উইদাউট পাওয়ার ফ্যাক্টর কোনো অপারেশনই সাকসেসফুল হবে না। পাওয়ার ফ্যাক্টরটা এতটা ইম্পর্টেন্ট, এবং সেই পাওয়ার ফ্যাক্টরটা বোঝার জন্য পাওয়ার ট্রায়াঙ্গেল বোঝাটা অত্যন্ত জরুরি ইন কেস অফ এসি।
এবং আমরা আমাদের ডেইলি লাইফ ইন্ডাস্ট্রিয়াল ইউজ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা অল্টারনেটিং কারেন্টটা ইউজ করি। খুব কম জায়গা আছে যেখানে আমরা ডিসি ইউজ করি এবং সেটা খুব লিমিটেড এরিয়া যেখানে আমরা ডিসি ইউজ করি, দ্যাট ইজ অলমোস্ট 2%, whereas 98% আমরা কিন্তু এসি ইউজ করি। যেহেতু আমাদের এসি ইউজ করতে হয় সেই জন্য আমাদের কিন্তু পাওয়ার ট্রায়াঙ্গেল এবং পাওয়ার ফ্যাক্টর দুটোই কিন্তু ভীষণভাবে ক্লিয়ার থাকা চাই। যদি পাওয়ার ফ্যাক্টরের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ইলেকট্রিক্যাল কোনো কনসেপ্টই বিল্ড আপ হবে না এক্সেপ্ট পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা এতটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা ও এ বি ট্রায়াঙ্গেলকে কি ট্রায়াঙ্গেল বলবো? পাওয়ার ট্রায়াঙ্গেল। এবং এই যে ট্রায়াঙ্গেলটা দিস ইজ ভোল্টেজ ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলটাকে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলবো। তাহলে এবার আমরা মানে এখানে লেখাটা প্রচুর হয়ে গেছে, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, পাওয়ার ট্রায়াঙ্গেলটাকে আবার ড্র করছি। তবে আরেকবার বলে নিচ্ছি, RL সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই সাম অ্যাঙ্গেল, দ্যাট ইজ ফাই অ্যাঙ্গেল। এবং ফাইটা কখনো 0 হবে না, কখনো 90 হবে না, এটা ক্লিয়ার। মানে 0 এবং 90-র মাঝামাঝি কোনো, এক্সেপ্ট 0 and 90। এবং কারেন্ট সার্কিটে যে কারেন্ট আই এর দুটো কম্পোনেন্ট আছে, একটা হলো অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট এবং আরেকটা হলো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। এই অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য আমরা কি করছি, আমাদের কিন্তু যে ইউজফুল কাজ করছি, লাইক হিট প্রডিউস করছি, মোটরে টর্ক জেনারেট করছি, লাইট প্রডিউস করছি, সবটা কিন্তু এই অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট দিয়ে হচ্ছে। whereas রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট কি করছে না, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট মোটরে যে ফ্লাক্স প্রডিউস করছে, উইদাউট ফ্লাক্স মোটর কিন্তু রান করতে পারবে না। সেই ফ্লাক্স প্রডিউস করার জন্য যে কারেন্টটা লাগছে দ্যাট ইজ রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। এই রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট তাহলে পার্ট অফ রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার ছাড়া আমরা কিন্তু মোটর রান করাতে পারবো না, বিকজ রিঅ্যাক্টিভ পাওয়ারের কম্পোনেন্ট হলো আই সাইন ফাই। এই কারেন্ট কি করছে, মোটর ফ্লাক্স প্রডিউস করছে। ফ্লাক্স যখন প্রডিউস হচ্ছে তখন কি হচ্ছে, আমরা আউটপুট পাচ্ছি। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার ছাড়া আমরা কিন্তু কোনো কাজই করতে পারবো না। তাহলে আবারও এই ট্রায়াঙ্গেলটাকে আমি একটু বড় করে ড্র করছি বোঝার সুবিধার জন্য। আচ্ছা, দিস ইজ ভোল্টেজ, দিস ইজ কারেন্ট। কারেন্টকে দুটো কম্পোনেন্ট করছি, ভার্টিক্যালি যেটা সেটা আই সাইন ফাই, এই অ্যাঙ্গেলটা ফাই, এই অ্যাঙ্গেলটা ফাই। তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা কি হলো, আই কস ফাই। প্রত্যেককে ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা আই ছিল, এটা ভি হয়ে গেল। আচ্ছা, ভি আই সাইন ফাইটা কি, দিস ইজ কিউ ল্যাগিং, তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার ল্যাগিং। এবং ভিআই কস ফাইটা কি, অ্যাক্টিভ পাওয়ার, এবং ভিআইটা কি, টোটাল পাওয়ার। দিস ট্রায়াঙ্গেল ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল। তাহলে দেখো পাওয়ার ট্রায়াঙ্গেলে এস কাদের কাদের রেজাল্টেন্ট, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের রেজাল্টেন্ট কি, অ্যাপারেন্ট পাওয়ার অর কমপ্লেক্স পাওয়ার অর টোটাল পাওয়ার। তাহলে আমাদের কিন্তু আমরা এখন প্রথমে ইন্ট্রোডাকশনে কি বলেছিলাম না, আমরা সেপারেট আর দেখলাম, সেপারেট এল দেখলাম। আর এর ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, এল এর ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। তাহলে আরএল সার্কিটের টোটাল পাওয়ার কি না, অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভের ভেক্টর সাম কি হবে, দ্য টোটাল পাওয়ার। তাহলে দেখো অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের ভেক্টর সাম কি, অ্যাপারেন্ট পাওয়ার অর কমপ্লেক্স পাওয়ার অর টোটাল পাওয়ার। তাহলে দেখো আরএল সার্কিট যে সাপ্লাই থেকে যে কারেন্টটা নিচ্ছে তার কিছু অংশ ইউজফুল কাজ হচ্ছে, মানে লাইট প্রডিউস হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে, টর্ক জেনারেট হচ্ছে। এবং ওই কারেন্টের আরেকটা অংশ কি করছে, মোটরের ফ্লাক্স প্রডিউস করছে। এবং যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা তৈরি করছে সেটা কিন্তু অলওয়েজ সোর্স টু লোড এবং লোড টু সোর্স সবসময় কি হচ্ছে, অসিলেটিং হচ্ছে। এবং তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার তাদের ভেক্টর সাম কি, অ্যাপারেন্ট পাওয়ার। এইটাকে যদি একটু সহজভাবে রিপ্রেজেন্ট করা হয় তাহলে দেখো তো ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ায় কিনা। সাপোজ আ গ্লাস অফ কোল্ড ড্রিঙ্কস, যখনই একটা গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢালা হয়
তার কিছুটা পোর্শন কোল্ড ড্রিঙ্কস থাকে এবং কিছুটা পোর্শন ফিজ থাকে, মিন্স বাবলস থাকে। তাহলে যে অংশটা পুরো কোল্ড ড্রিঙ্কস থাকে সেটা কি? অ্যাক্টিভ পাওয়ার। যে অংশটা কোল্ড ড্রিঙ্কস থাকলো না, বাকি যে অংশটা গ্লাসের থাকলো সেটাকে কি বলবো? যেটা ফিজ অর বাবলস থাকছে অর ফোম থাকছে সেটা কি? রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং তুমি যখন এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিচ্ছ কারো কাছ থেকে, টোটাল এই পরিমাণ এই গ্লাসটা নিচ্ছ, তার কিছু অংশ রিঅ্যাক্টিভ পাওয়ার, কিছু অংশ অ্যাক্টিভ পাওয়ার। তাহলে টোটাল যে গ্লাসের ভলিউম টোটাল সেটা কি? টোটাল হলো এস, দ্যাট ইজ অ্যাপারেন্ট পাওয়ার। ক্লিয়ার হয়েছে কি হয়নি? তুমি কোনো ক্যাফেতে গেছো, তুমি কোল্ড ড্রিঙ্কস নিলে, তাহলে তার কিছু অংশ ফিল আপ হয় না, খালি থাকে, সেই অংশটা হচ্ছে অ্যাপারেন্ট, সেটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। যে অংশটা কোল্ড ড্রিঙ্কস আছে, লিকুইড সাবস্টেন্সটা আছে, সেটা হলো অ্যাক্টিভ পাওয়ার, এবং টোটাল যে ভলিউমটা সেটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। এই কথাটা বলার মানে হচ্ছে তুমি ফিস পে করছো টোটাল গ্লাসের জন্য, তার মধ্যে কিছু অংশ অ্যাক্টিভ পাবে, কিছু অংশ রিঅ্যাক্টিভ পাবে। তুমি কিন্তু রিঅ্যাক্টিভ, ওই ফোমটা তো কোনো কাজেই লাগে না, জাস্ট ফর ডেকোরেশন। আমরা না ওটা খাই, না ওটা কোনো এক্স্যাক্টলি ওর কোনো ভ্যালু আছে, বাট ডেকোরেটিং পারপাসেই ওটা আমাদের দেওয়া হয়, ফর ডেকোরেশন আর ভালো লাগার জন্য অনেক সময় ফোমটাকে সুন্দর করে এক ঝাঁক ফোম সাজিয়ে দেওয়া হয়। কিন্তু দেখো, তুমি পে করছো কার জন্য? টোটাল যে গ্লাসটা, তার টোটাল ভলিউমের জন্য তো তুমি পে করছো। তাহলে আমার যদি এবার যদি ওর সাথে যদি আমরা আমাদের লাইফে চলে আসি, লাইফ ইন দ্য সেন্স যদি আমরা সার্কিটে চলে আসি, আমরা টোটাল সার্কিট থেকে যে পাওয়ারটা কনজিউম করছি, যে টোটাল যে পাওয়ারটা নিচ্ছি, সেটা কি? অ্যাপারেন্ট পাওয়ার। তার কিছু অংশ আমরা ইউজ করছি, কিছু অংশ আবার রিটার্ন চলে যাচ্ছে, বিকজ কিউটা কি? কিউ অলওয়েজ সোর্স টু লোড, লোড টু সোর্স, এক্সচেঞ্জ দ্য এনার্জি বিটুইন সোর্স অ্যান্ড লোড অলওয়েজ। তাহলে ওটা আসছে এবং যাচ্ছে, আসছে এবং যাচ্ছে, ওটা আমরা ইউজ করছি না, কিন্তু তুমি পে করছো টোটাল কত? না, এস এর জন্য পে করছো। এই কনসেপ্টটা এই কারণে দেওয়া হয়, এই এক্সাম্পলটা এই কারণে দেওয়া হয় যে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ারটা বোঝার সুবিধার জন্য দেওয়া হয়। মানে তাহলে এস কি হলো? এস টোটাল পাওয়ার। এই টোটাল পাওয়ারে কিছু অংশ আমাদের ইউজ হচ্ছে, যেটা হলো অ্যাক্টিভ পাওয়ার, হিট প্রডিউস করছি, লাইট প্রডিউস করছি, টর্ক জেনারেট করছি। তার কিছু অংশ যেটা আমরা ইউজ করছি না, যেটা অলওয়েজ এক্সচেঞ্জ হচ্ছে বিটুইন সোর্স অ্যান্ড লোড, ইজ কল্ড দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার, সেটা অলওয়েজ হচ্ছে। তাহলে এবার একটা জিনিস দেখো, পি, তাহলে এখান থেকে বলতে পারি এস, পি এবং কিউর কম্বিনেশনই এস। তাহলে পি এবং এস এর মধ্যে ব্যবধান যত বাড়তে থাকবে, রিঅ্যাক্টিভ পাওয়ার তত বেশি। এস এর দুটো পার্ট, পি এবং কিউ, কিউ যত বেড়ে যাবে, কিউর ভ্যালু যত বাড়বে, দ্যাট মিনস এস এবং পির মধ্যে গ্যাপ তত বাড়বে। মানে যে পরিমাণ আমি টোটাল সাপ্লাই থেকে যে পরিমাণ পাওয়ারটা কনজিউম করলাম, তার খুব কম অংশই আমরা অ্যাক্টিভ পাওয়ার ইউজ পাচ্ছি যখন কিউ খুব বেশি হবে। এবং কিউটা তো এক্স্যাক্টলি ইউজফুল নয়, কিন্তু পরে আমরা স্টাডি করব কিউ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ we cannot generate active power without help of reactive power. Reactive power এ প্রচুর ইম্পর্টেন্ট রোল প্লে আছে, কি না? প্রোডাকশন অফ ফ্লাক্স, ভোল্টেজ রেগুলেশন, পাওয়ার ফ্যাক্টর কারেকশন, ভোল্টেজ কন্ট্রোল অ্যান্ড মেনি মোর, প্রচুর রোল, ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব কি, পি এবং এস অলওয়েজ যেন কাছাকাছি থাকে। মানে যে পাওয়ারটা আমি সার্কিট সিস্টেম থেকে নিলাম, তার বেশিরভাগ অংশ যেন আমি ব্যবহার করি। সাপোজ এস এর ইউনিট কি? ভোল্ট অ্যাম্পিয়ার। পির ইউনিট কি? ওয়াট। সাপোজ আমি একটা মিটার লাগালাম, সেখানে রিডিং দেখছি kVAh, এবং আরেকটা মিটার লাগালাম কিলোওয়াট আওয়ার। এই kVAh এবং কিলোওয়াট আওয়ারের মিটারের রিডিং যত কাছাকাছি থাকবে,
তার মানে আমি বুঝতে পারবো কি আমার সার্কিটে আর আমার ইন্ডাস্ট্রিতে তত রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম হচ্ছে, এবং পরে ডিসকাস করব পাওয়ার ফ্যাক্টর, সার্চ পেনাল্টি কেন দিতে হয়, কততে দিতে হয়, কিভাবে কাউন্ট করা হয়, এপিএফসি প্যানেল কি, কিভাবে এপিএফসি প্যানেলে কানেকশন করা হয়, এপিএফসি প্যানেলে কি কারণে এপিএফসি প্যানেল ইউজ করা হয়, এপিএফসি প্যানেলে কি ধরনের রিলে ইউজ করা হয়, এগুলো নিয়ে পরে ডিসকাস করব কেমন। এবং এই পাওয়ার ফ্যাক্টরের উপরে কিন্তু পেনাল্টি দিতে হয়, আবার পাওয়ার ফ্যাক্টরের উপরে তুমি কিন্তু রিবেটও পেতে পারো। তো কি কারণে সেগুলো হয়, কোথায় হয়, ইন্ডাস্ট্রিতে কিভাবে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে মেজার করা হয়, ইন্ডাস্ট্রিতে কখন কখন রিডিং নেওয়া হয়, বিভিন্ন টাইমে রিডিং নেওয়ার ব্যাপার আছে, ওগুলো কিন্তু পরের ক্লাসে আমরা যত এগোতে থাকবো ওগুলো নিয়ে ডিসকাস করবো। এবং ইন্ডাস্ট্রিয়াল ভিউ অফ পয়েন্ট অফ ভিউতে আমরা দেখবো এক্স্যাক্টলি এস এবং পি এবং কিউ কি রোল প্লে করে, তার মধ্যে পাওয়ার ফ্যাক্টর কি রোল প্লে করে, পাওয়ার ফ্যাক্টরে ইমপ্রুভমেন্টের দরকার হয়ে পড়ে কেন, যদি সিস্টেমের মধ্যে খুব লিডিং পাওয়ার ফ্যাক্টর যদি হয়ে যায় সেক্ষেত্রে সিস্টেমের উপরে কি এফেক্ট পড়ে, আবার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য কি এফেক্ট পড়ে, সেগুলো আজকের নয় নেক্সট ক্লাসে দেখবো। আজকের আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি। সেটা হলো, তাহলে আমি বুঝতে পারলাম যে অ্যাপারেন্ট পাওয়ার কি, পি এবং কিউর কম্বিনেশনই হলো অ্যাপারেন্ট পাওয়ার, হোয়ারএস পি মানে কি, যে পরিমাণ কোল্ড ড্রিঙ্কস আছে পি, যে পরিমাণে ফোম আছে দ্যাট ইজ কিউ, এবং টোটাল গ্লাসটা কি এস, দ্যাট ইজ অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এখানে যদি আমরা পাইথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখতে পারি পাইথাগোরাস অ্যাপ্লাই করলে। এ স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এস ইজ ইকুয়াল টু রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি মিনস ভি ইন্টু আই ইন্টু কস ফাই তার স্কোয়ার ইন্টু প্লাস ভি ইন্টু আই ইন্টু সাইন ফাই দ্যাট ইজ কিউ স্কোয়ার, দুটোই রুট আন্ডার থাকবে। তাহলে এস ইজ ইকুয়াল টু কি আসবে, ভি ইন্টু আই আসবে, হ্যাঁ কি না, এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই এলো। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার মিনস দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন আ সার্কিট ইজ কল্ড অ্যাপারেন্ট পাওয়ার, হোয়ারএস অ্যাক্টিভ পাওয়ার ভি ইন্টু আই ইন্টু কস ফাই, রিঅ্যাক্টিভ পাওয়ার ভি ইন্টু আই ইন্টু সাইন ফাই। তাহলে এখান থেকে আমরা কি এটা লিখতে পারি না, আমরা লিখছি P is equal to V into I into cos phi. Active power is the product of voltage and current and cosine angle between voltage and current. তাহলে V into I is equal to S, তাহলে লিখতে পারি P is equal to S cos phi or P by S is equal to cos phi লিখতে পারি। এইগুলো কিন্তু নিউমেরিক্যালস এর ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। তাহলে P is equal to V into I cos phi, P is equal to S cos phi, P by S is equal to cos phi. সিমিলারলি আমরা যদি এটা যদি আরেকবার দেখার দরকার দেখে নাও, আমি মুছে দিচ্ছি। আবার সিমিলারলি Q is equal to V into I into sin phi, Q upon S is equal to sin phi পেতে পারি। আমার Q দেওয়া থাকলো, S দেওয়া থাকলো, তাহলে আমি sin phi পেতে পারি। তাহলে Q upon S is equal to sin phi, P upon S is equal to cos phi। আচ্ছা হলো। এরপরে আসছি ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে কিভাবে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল শিফট করব, আবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে কিভাবে পাওয়ার ট্রায়াঙ্গেলে শিফট করব সেইটা এবার দেখব। তাহলে ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলে তখনই যাব, পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে ভোল্টেজ ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা আর্মই তো ভোল্টেজে আছে, তাহলে তার সাথে কি মাল্টিপ্লাই করলে পাওয়ার পাবো, আমরা কি জানি ভোল্টেজ এবং কারেন্টের মাল্টিপ্লিকেশন করলে আমরা পাওয়ার পাবো। তাহলে আমি যদি VR দ্যাট ইজ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টারে অ্যাক্রসে কারেন্ট মাল্টিপ্লাই করে দিই, আবার ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টরে অ্যাক্রসে কারেন্ট মাল্টিপ্লাই করে দিই, এবং সার্কিটে টোটাল ভোল্টেজের সাথে টোটাল কারেন্টটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আসবে, পাওয়ার ট্রায়াঙ্গেল পেয়ে যাব। তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেলটা ঠিক কি দাঁড়াচ্ছে, তাহলে I into VL, I into VR
and V into I. I into VR means the active power P. I into VL, that is QL, and V into I, that is S. তাহলে দেখো আমরা প্রথমে কি ডিসকাস করেছিলাম না, অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড বাই রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড বাই ইন্ডাকট্যান্স। এই অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের কম্বিনেশনই और ভেক্টর ফর্মে কি টোটাল পাওয়ার কনজিউমড বাই আরএল সার্কিট। তাহলে দেখো আবার পাওয়ার ট্রায়াঙ্গেল পেলাম কোথা থেকে না, ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে। তাহলে এই পাওয়ার ট্রায়াঙ্গেলে এস কাদের রেজাল্টেন্ট, the active power consumed by resistance and reactive power consumed by inductance, এদের ভেক্টর সাম কি, the apparent power or complex power। ফাইটা এবার বের করব, হোয়াট ইজ ফাই? ফাই ইজ ইকুয়াল টু tan inverse QL upon PR হতে পারে, এই অবধি হতে পারে। আবার তাহলে এটা কি হলো, ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে আমরা কি ডিরাইভ করলাম, আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল ডিরাইভ করলাম। আবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা আবার কি পাওয়ার ট্রায়াঙ্গেলে যাব। তাহলে ইম্পিডেন্সের ক্ষেত্রে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সব অপোজিশন গুলো আছে, অপোজিশনের সাথে যদি আমি কারেন্ট মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাবো, ইম্পিডেন্সের সাথে কারেন্ট মাল্টিপ্লাই করলে ভোল্টেজ পাবো। I into R means voltage across resistance, I into XL voltage across inductance, I into Z that is also total voltage in a circuit। আবার ভোল্টেজের সাথে যদি আবার একটা কারেন্ট মাল্টিপ্লাই করি that means I square, তাহলে কি পেয়ে যাব, পাওয়ার ট্রায়াঙ্গেল পেয়ে যাব। দেখো সেম ট্রায়াঙ্গেলে ফিরে এসেছি কিনা। I square R means active power, I square XL means reactive power, I square Z means apparent power। তাহলে I square R means active power, PR active power across resistance, I square into XL that is reactive power QL, and I square Z is the apparent power or total power in a circuit that is S। এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইবার আসি, তাহলে আরএল সার্কিট যে টোটাল পাওয়ার কনজিউম করছে সেই পাওয়ারটাকে কি বলছি, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট, তাহলে একটা জিনিস অবজার্ভ করে দেখো, যখন সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট 0 ডিগ্রি ফেজ শিফটে আছে তখন যে পাওয়ারটা কনজিউম হয় দ্যাট ইজ অ্যাক্টিভ পাওয়ার। যখন 90 ডিগ্রি ফেজ শিফটে আছে তখন যে পাওয়ারটা কনজিউম হয় দ্যাট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার। যদি কারেন্ট ল্যাগিং এ থাকে সেক্ষেত্রে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, যদি কারেন্ট লিডিং এ থাকে সেক্ষেত্রে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে কি কিউ অলওয়েজ গ্রেটার দেন 0, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে কি অলওয়েজ কিউ লেস দেন 0। এই অবধি ঠিক আছে? এরপরে আসছি, সার্কিটে যদি আর এবং এল দুজনে থাকে তখন ভোল্টেজ এবং কারেন্টের ফেজ শিফট কত, বাই সাম অ্যাঙ্গেল থিটা। তখন সার্কিট যে পাওয়ারটা কনজিউম করে সেই পাওয়ারটা কি, দ্যাট ইজ টোটাল পাওয়ার। কাদের কাদের টোটাল পাওয়ার, অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ, অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ। তখন যে পাওয়ারটা কনজিউম করে সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার অর টোটাল পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার মানে কি, পি এবং কিউ মিন্স এস, কোল্ড ড্রিঙ্কস, ফিজ মিলে হচ্ছে কি টোটাল ভলিউম অফ গ্লাস মিন্স অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমি যদি বলি হোয়াট ইজ অ্যাপারেন্ট পাওয়ার, when the phase shift between voltage and current except 0 and 90, 0 তেও নয় 90 তেও নয়, তখন যে পাওয়ারটা কনজিউমড হয় সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। when phase shift between voltage and current except 0 and 90, then power consumed by that circuit is called apparent power। কারণ 0 তে থাকলে অ্যাক্টিভ, 90 তে থাকলে রিঅ্যাক্টিভ। 0 এবং 90 এর মধ্যে বাই সাম অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেলে যখন থাকবে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ শিফট, তখন ওই সার্কিটটা যে পাওয়ার কনজিউম করছে সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার ইজ দ্য ভেক্টর সাম অফ অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ারের কম্বিনেশনটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আবার ক্যাপাসিটরের ক্ষেত্রেও কি হবে,
ক্যাপাসিটর কনজিউম রিঅ্যাক্টিভ পাওয়ার, বাট যখন আরসি সার্কিট হবে মানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স দুজনে থাকবে তখন কি পাওয়ারটা কনজিউমড হবে, তখন কিন্তু ভোল্টেজ এবং কারেন্ট না জিরোতে থাকতে পারবে না 90 ডিগ্রি লিডিং এ থাকতে পারবে, কোথায় থাকবে বাই সাম অ্যাঙ্গেল ফাই, তখন সার্কিট যে পাওয়ারটা কনজিউম করবে সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার ইজ দ্য কম্বিনেশন অফ অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ। তাহলে আজকের আমরা কি স্টাডি করলাম, আজকে আমরা স্টাডি করলাম ভোল্টেজ ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এবং পাওয়ার ট্রায়াঙ্গেল। ভোল্টেজ থেকে পাওয়ার ট্রায়াঙ্গেলে আসা যায়, ইম্পিডেন্স থেকে পাওয়ার ট্রায়াঙ্গেলে আসা যায়, এবং আরো একটা কি দেখলাম না সার্কিটে যে কারেন্টটা সার্কিট থেকে সিস্টেম থেকে সার্কিট টানছে সেই কারেন্টের একটা পোর্শন কি ফিল্ড তৈরি করতে কাজে লাগছে, দ্যাট মিন্স ফ্লাক্স প্রডিউস করতে কাজে লাগছে, আরেকটা কি হচ্ছে না টর্ক প্রডিউস করছে। যে কারেন্টের পোর্শনটা ফিল্ড তৈরিতে কাজে লাগছে সেটা হলো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট, এবং যে কারেন্টের পোর্শনটা টর্ক প্রডিউস করছে সেটা অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। ওই রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার সার্কিটে নিচ্ছি, ড্রপ টানছি, এবং অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য আমরা কি করছি ইউজফুল কাজ করছি। এবং এই অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের টোটাল কম্বিনেশন করলে যে পাওয়ারটা পাবো সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার অর টোটাল পাওয়ার অর কমপ্লেক্স পাওয়ার। ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ার, টোটাল পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার একই জিনিসকে বলা হয়। সেটাকে সহজভাবে মনে রাখার জন্য কোল্ড ড্রিঙ্কসের যে এক্সাম্পল দিলাম, যে পরিমাণ কোল্ড ড্রিঙ্কস আছে দ্যাট ইজ অ্যাক্টিভ পাওয়ার, যে পরিমাণ গ্যাপ আছে সেটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং এই টোটাল ভলিউম অফ যার জন্য টোটাল পেমেন্ট করছি সেটা হলো কি অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট। তাহলে ইন কেস অফ এসি সার্কিটে তিন ধরনের পাওয়ার হয়, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাপারেন্ট। আমরা ডোমেস্টিক ইউজার যারা মানে আমাদের যে বাড়িতে যে ইউজ করা হয় আমরা কিন্তু অনলি পেমেন্ট করি ফর পি মানে অ্যাক্টিভ পাওয়ারের জন্য আমরা কিন্তু পেমেন্ট করি, কোনো রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য পেমেন্ট করি না বা এস এর জন্য পেমেন্ট করি না। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ টোটালি ডিফারেন্ট, সেটা নিয়ে অন্য ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা তাহলে কি জানলাম, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারটা কোন ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার হয় না যখন ভোল্টেজ এবং কারেন্টের ফেজ শিফট জিরোতেও নয় আবার 90তেও নয়, 0 এবং 90-র মাঝামাঝি যে কোনো একটা অ্যাঙ্গেলে যখন থাকবে তখন সার্কিটে কি কোনো পার্টিকুলার একটা এলিমেন্ট নেই, হয় রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স আছে না হলে রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিটেন্স আছে। যখনই রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স বা রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিটেন্স থাকবে তখন কিন্তু না টোটালি 90তে লিডিং না টোটালি 90তে ল্যাগিং, এই লিডিং এবং 90তে লিডিং এবং ল্যাগিং এর মাঝামাঝি বাই সাম অ্যাঙ্গেল ফাইতে থাকবে, তখনই সার্কিট অ্যাপারেন্ট পাওয়ার কনজিউম করবে। দেখো আমরা প্রথমে স্টাডি করেছিলাম পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। পিওর ইন্ডাকটিভ কি পিওর ক্যাপাসিটিভ সার্কিট এই কারণে স্টাডি করেছিলাম, দিস ইজ দ্য আইডিয়াল কেস। এমন কোন সার্কিট এক্সিস্ট করে না দ্যাট ইজ পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ। ইন্ডাকটিভ সার্কিট একটা রেজিস্ট্যান্স থাকবেই, নেগলিজেবল, ভেরি নেগলিজেবল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স থাকবে, সেই জন্য আমরা আরএল সার্কিট স্টাডি করছি। আরএল সার্কিট ইজ নাথিং বাট আ কয়েল। যখন একটা কন্ডাক্টরকে আমরা টুইস্ট করে একটা কোনো একটা সাবস্টেন্সের উপরে জড়িয়ে 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 একটা কয়েল তৈরি করছি, কুণ্ডলী তৈরি করছি, সেটা হলো নাথিং বাট আর এল তো আছে, এবং যে কন্ডাক্টরটা দিয়ে আমরা জড়াচ্ছি সেই কন্ডাক্টরের একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আ কয়েল ইজ আ এক্সাম্পল অফ আরএল সার্কিট। তাহলে একটা মোটর যে পাওয়ারটা কনজিউম করে সেটা কি শুধু রিঅ্যাক্টিভ না, তার সাথে অ্যাক্টিভও কনজিউম করে, কারণ যে ওয়্যার দিয়ে ওই টার্নগুলো তৈরি করা হয়েছে, কয়েল তৈরি করা হয়েছে, সেই ওয়্যারের তো একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের জন্য অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে এবং ইন্ডাকটেন্সের জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। যখন অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ দুজনে একসাথে কনজিউম করবে তখন কনসেপ্ট কার এসে যাবে, দ্যাট ইজ অ্যাপারেন্ট পাওয়ারে কনসেপ্ট এসে যাবে। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসে যদি সামারি করি, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি ডিসকাস করলাম? আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার কোথায় কনজিউম হয়? যখন অনলি ফর পিওর রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স when voltage and current are in phase, means there is no phase angle in between voltage and current, then the power consumed by that element is called active power. Whereas রিঅ্যাক্টিভ পাওয়ার কখন কনজিউম হয়? when voltage and current are out of phase of 90 degree,
তখন কি পাওয়ার কনজিউম হয়, তখন রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হয়। when voltage is leading with respect to current, তখন যে পাওয়ারটা কনজিউম হয় দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। মিন্স ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কখন, ইন কেস অফ পিওর ইন্ডাক্টর। ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার বিকজ কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তাই ওইখানে মানে পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম হচ্ছে সেটা ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যান্ড ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হচ্ছে, রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম হচ্ছে বাট কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90, এবং কারেন্ট যেহেতু লিড করছে উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, সেই জন্য যে পাওয়ারটা কনজিউম করে ক্যাপাসিটর দ্যাট ইজ লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার অলওয়েজ লেস দেন জিরো। এফডি ক্লিয়ার? এরপরে আসছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমরা জানলাম পিওর রেজিস্ট্যান্স, পিওর ইন্ডাক্টেন্স, পিওর ক্যাপাসিটেন্স, পিওর রেজিস্ট্যান্স, পিওর ইন্ডাক্টেন্স, পিওর ক্যাপাসিটেন্স। এবার যখন আরএল সার্কিট মানে ইন্ডাক্টরের সাথে রেজিস্ট্যান্সও আছে, তখন কি না ইন্ডাক্টরের জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার, রেজিস্ট্যান্সের জন্য অ্যাক্টিভ পাওয়ার, দুটো পাওয়ার যখন একসাথে কনজিউম হবে তখন সার্কিটে যে টোটাল পাওয়ার, সেই পাওয়ারটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার ইজ দ্য ভেক্টর সাম অফ অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ারের ভেক্টর সাম করলে আমরা কি পাবো, অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কখন, ভোল্টেজ এবং কারেন্টের ফেজ অ্যাঙ্গেল কত, এক্সেপ্ট 0 and 90 ছাড়া যখন অন্য যে কোনো অ্যাঙ্গেলে যখন ভোল্টেজ এবং কারেন্ট থাকবে তখন অ্যাপারেন্ট পাওয়ার কনজিউম হয়। এফডি ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ পাওয়ার হোয়েন ভোল্টেজ অ্যান্ড কারেন্টের ফেজ শিফট যখন 0 তখন অ্যাক্টিভ পাওয়ার, হোয়েন ভোল্টেজ অ্যান্ড কারেন্টের ফেজ শিফট যখন 90 ডিগ্রি রিঅ্যাক্টিভ পাওয়ার, হোয়েন ভোল্টেজ এবং কারেন্টের ফেজ শিফট এক্সেপ্ট 0 এবং 90 বাদ দিয়ে কোনো একটা বাই সাম অ্যাঙ্গেল ফাই হবে, তখন ওই সার্কিটটা যে পাওয়ার কনজিউম করবে সেটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। এবং অ্যাপারেন্ট পাওয়ার কি, অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভের ভেক্টর সাম হলো অ্যাপারেন্ট পাওয়ার। আজকে ক্লাস রিলেটেড যদি কারোর কোনো ডাউট থেকে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, যদি তোমাদের কোনো সাজেশন থাকে তাও আমাকে জানাতে পারো। সবকিছুর জন্য ওয়েলকাম থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এবং আমি চাই তোমরা পাওয়ার ফ্যাক্টর কনসেপ্টটা টোটালি স্টার্টিং টু বেসিক কনসেপ্ট টু ইন্ডাস্ট্রিয়াল ভিউ পয়েন্ট অবধি তোমরা জানো, এবং কি কারণে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, পাওয়ার ফ্যাক্টরের পোর পাওয়ার ফ্যাক্টর কি, গুড পাওয়ার ফ্যাক্টর কি, কিভাবে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করা হয়, এপিএফসি প্যানেল কি। আবার যখন পাওয়ার ফ্যাক্টর লিডিং পাওয়ার ফ্যাক্টর সিস্টেম যখন চলে যাবে তখন সেটাকে ইউনিটি আনার জন্য আমরা শান্ট ইন্ডাক্টর ইউজ করি, কেন ইউজ করি, কিভাবে ইউজ করি, কিভাবে কানেকশন করি, এগুলো আমরা জানবো। গুড পাওয়ার ফ্যাক্টর, ব্যাড পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ফ্যাক্টরের পেনাল্টি কি কারণে দিতে হয়, পাওয়ার ফ্যাক্টর সারচার্জ কি, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমি ধীরে ধীরে করে এগোচ্ছি। এই কারণে ধীরে ধীরে এগোচ্ছি, হয়তো চ্যাপ্টারটা লেন্দি হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আমি ধীরে ধীরে এই কারণে এগোচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, কনসেপ্টে ক্ল্যারিটি আসে, সেই কারণে আমি কিন্তু খুব ধীরে ধীরে এগোচ্ছি। নিউমেরিক্যালস আমি করতে পারছি না, তবে আমার মাথায় আছে নিউমেরিক্যালস চ্যাপ্টার ওয়াইজ নিউমেরিক্যালস আমরা স্টাডি করব। নিউমেরিক্যালস করলে তবে যে কনসেপ্টগুলো থিওরিতে ক্লিয়ার হলো না সেই কনসেপ্টগুলো কিন্তু নিউমেরিক্যালসের মাধ্যমে ক্লিয়ার হবে। আজকের ক্লাস এই অবধি থাকলো। তাহলে আজকের ক্লাস অবধি আমরা কমপ্লিট করলাম অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ার। নেক্সট ক্লাসে আমরা পাওয়ার ফ্যাক্টর স্টাডি করব। পাওয়ার ফ্যাক্টর একটা কিংবা দুটো ক্লাসে কমপ্লিট হবে এবং ফুল ডিটেলসে কমপ্লিট হবে, ফ্রম বুকিশ নলেজ টু ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ। এই অবধি কমপ্লিট হবে পাওয়ার ফ্যাক্টর, একটা কিংবা দুটো ক্লাসে কমপ্লিট হবে। তারপরে আমরা চলে যাব রেজোনেন্স সার্কিট, সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স, কিউ ফ্যাক্টর, ব্যান্ডউইথ, আরসি অসিলেটর সার্কিট, এগুলোতে চলে যাব। কেমন? তো আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো। গুড বাই, টাটা। এবং এই বছর খুব ভালো কাটুক, প্রত্যেকের জন্য আমার বেস্ট উইশেস থাকলো, খুব ভালো কাটুক, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কনসেপ্ট নিয়ে, নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার নেক্সট দিনে দেখা হবে। খুব ভালো থেকো, এবং যদি সম্ভব হয় তোমরা একটু পারলে আমার সাথে একটু স্টাডি করে নিও। কেমন? টাটা।